ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তখন থেকেই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এর জন্য পুলিশের সর্বোচ্চ পদেও পরিবর্তন আনা হয়। সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজার আগেও ভোট হতে পারে বলে সরকার প্রধানের দপ্তর থেকে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ৫ মাসের টাইম ফ্রেম রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে সামনে নিয়ে আমরা পরিপূর্ণরূপে প্রস্তুত রয়েছি। নির্বাচনকে তো আসলে ৩টা ধাপে আমরা ভাগ করে থাকি। একটি হচ্ছে নির্বাচন পূর্ববর্তী সময়, একটি হচ্ছে নির্বাচনের দিন এবং আরেকটি হচ্ছে গিয়ে নির্বাচন পরবর্তী সময়। এই সময়গুলোতে পুলিশ সদস্যরা কিভাবে আরও পেশাদারিত্বের সাথে তারা দায়িত্ব পালন করতে পারবে, আইন ও বিধির বিষয় রয়েছে, নির্বাচনের অনেকগুলো আইন রয়েছে, বিধি রয়েছে, এই জিনিসগুলো সম্পর্কে অবগত করা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের মতে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, নির্বাচনের আয়োজনে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর কার্যকর ভূমিকা ও সদিচ্ছা একান্ত অপরিহার্য। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ এবং কঠোরভাবে তাদের আইন কানুন বিধিবিধান এগুলো প্রয়োগ করে, তাহলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করবে। তো এখন সবার ভূমিকা সঠিকভাবে পালন করার উপর সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হওয়াটা নির্ভর করবে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। সরকারের উচিত সবার আগে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনা। এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, এই অবস্থার মধ্যে দিয়ে যদি আমাদের নির্বাচনী যাত্রা শুরু হয়, সেটা পুলিশের পক্ষে এককভাবে করা সম্ভব নয়। এখনো কিন্তু নিজেরা আইন প্রয়োগ করতে গিয়ে নানা ধরনের নিজেরাই সংকটের মধ্যে পড়ে, নিরাপত্তার হুমকির মধ্যে পড়ে। তো সুতরাং এটা যদি শুধু পুলিশের উপরে নির্ভর করে নির্বাচনী পরিবেশের জায়গাটা তৈরি হবে বলে নির্বাচন কমিশন বা সরকার যদি এভাবে ভেবে থাকে, তাহলে সেই ভাবনাটা পুনর্বার ভাবা প্রয়োজন এবং সেই ভাবনা বা সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের সময় মিছিলের সামনের সারিতেই ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম। পুলিশের আক্রমণ থেকে রক্ষা করছিলেন কয়েকজন নারীকে। সে সময়ই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সাকিবের। সাকিবের মৃত্যুর পর বাবার বাড়ি ফিরে গেছেন স্ত্রী নিশাদ। এখন অনেকটাই একা তার মা রোকিয়া খাতুন। বাবা চাইও না, এগুলোর মধ্যে চাইও না। সাকিব দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু দেশের পরিবর্তন কোথায়, ক্ষোভ প্রকাশ করলেন মা। যে জেনারা জান দিয়েছে, রক্ত দিয়েছে, দেশের কোনো পরিবর্তন এসেছে? যদি আসতো তাও ভালো লাগতো, যে না দেশের উপকার হয়েছে। রক্তদান সহ মানুষের জন্য কাজ করতেন সাকিব। সেদিন মিছিলে যেতে নিষেধ করেছিলেন মা, কিন্তু মায়ের চোখ ফাঁকি দিয়ে আন্দোলনে গিয়ে শহীদ হন। আমার ছেলে নিজেই ব্লাড পুড়েই মারা গেল, আমরা জানতেও পারলাম না। ছেলের কথা মনে পড়তেই কাঁদতে থাকেন বাবা। ছেলে হত্যার বিচার দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মামলার তো এখনো কেসই উঠেনি, কোর্টেই উঠেনি। আমাদের দেশ জালেমে ভরপুর, বুঝছেন না? এ দেশে কি হবে? ভালো মানুষের কোনো বিচার নাই। জুলাই আন্দোলনে শহীদ সাকিবের মামলা নিয়ে কথা বলেন আরএমপি কমিশনার। প্রমাণ ছাড়া আমরা কাউকে এখানে যে কেউ নিরীহকে ইনভলভ না হয় সেটা আমরা নিশ্চিত করতে চাচ্ছি। তথ্য প্রমাণ আগে সংগ্রহ করে আমরা গ্রেপ্তারের জন্য, সেক্ষেত্রে আমাদের গ্রেপ্তারের চেষ্টা হবে, যাচাই বাছাই করে আমরা এগুলো নিশ্চিত হলে তাদেরকে আমরা এই মামলার সাথে নিয়ে আসবো। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠুক, সব অন্যায় অবিচারের অবসান ঘটুক, এমন প্রত্যাশা পরিবারগুলোর। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিপুর গ্রামের উল্লাস পাল জন্মগতভাবেই হাত ও পা বাঁকা। কোনো শক্তি পান না ডান হাতে, সমস্যা হয় লিখতে, বাঁকা পা নিয়ে হাঁটতেও পড়েন অসুবিধায়। তবে শারীরিক প্রতিবন্ধকতা জীবনকে যে আটকে রাখতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ উল্লাস পাল। টানা 2 বার বিসিএসে উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। 43তম পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রভাষক হিসেবে কর্মরত শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজে। ছাত্রজীবন থেকেই স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডার হওয়ার। সেই স্বপ্নকে লালন করেই কঠোর পরিশ্রম করতে থাকেন উল্লাস।
44তম বিসিএসে এসে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছেন তিনি। শারীরিক বাধা সত্ত্বেও কখনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিবন্ধী কোটা নেননি উল্লাস। অন্য 10 জনের মতোই প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবার সাথে। স্কুল কলেজ পার করলাম, তখন স্বপ্ন ছিল যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই। তো সেক্ষেত্রে সুযোগ পেয়েছিলাম এবং কোনো কোটা ছাড়াই। সেটা একটা অসাধারণ অনুভূতি। তবে এই সাফল্য এত সহজ ছিল না। এর পেছনে ছিল কঠোর অধ্যবসায় ও শ্রম। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই পৌঁছাতে হয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্যে। 4টা ভাইবা বোর্ডের প্রথম যেই ফেস করেছি 40তম ভাইবা বোর্ড, তো সেটা আসলে একটু আমার জন্য হতাশাজনক ছিল। তখনই একটু খারাপ লাগা শুরু হয়েছে। কেউ আসলে ইচ্ছা করে এই সুযোগ দেয় না, তো পরিশ্রম করতে হয় এবং নিজের সাফল্যে এগিয়ে যেতে হয়। উল্লাসের এমন সফলতায় খুশি প্রতিবেশী ও স্বজনরা। উল্লাস ভাই আমাদের গর্ব, উনি 44তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হয়েছে। ওর এই সাফল্যে আমরা আনন্দিত। ছোটবেলা থেকেই লেখাপড়ার খুব আগ্রহ ছিল। আমরা সে তখন ওকে লেখাপড়ার প্রতি খুব অনুপ্রেরণা দেই যাতে ও আরো উৎসাহ হয়। শারীরিক প্রতিবন্ধকতাকে বাধা হিসেবে না দেখে সমাজের এমন মানুষদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান উল্লাস পালের। ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন দেশ থেকে নিজেদের পক্ষে যুদ্ধে অংশ নিতে জনবল সংগ্রহ করছে রাশিয়া। এ সুযোগে বাংলাদেশের বেশ কিছু দালাল চক্র ট্রাভেল এজেন্সি নরসিংদীর যুবকদের ইউরোপে স্থায়ী হওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে তাদের, ফলে ঘটছে মৃত্যু আর নিখোঁজের মতো ঘটনা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে বাধ্য করে, রাশিয়াতে নিয়ে বিক্রি করে যুদ্ধের দেশে ওখানে ওদেরকে পাচার করা হতো। সারা দেশে প্রতারিত যুবকদের মধ্যে নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসির দিয়ার হাবিবুল্লাহ, ব্রাহ্মণদী এলাকার মেহেদি হাসান, পলাশ উপজেলার ইস্তাখালী গ্রামের সোহানের মতো অনেক যুবকের করুণ মৃত্যুর বার্তা আসছে পরিবারের কাছে। স্বজনদের প্রত্যাশা নিহত প্রিয়জনদের মরদেহ ফিরে পাওয়া আর দোষী দালাল চক্রের উপযুক্ত বিচার। সেনাবাহিনীরা ওইখানে আটকাইছে, তারপর আমার কাকারে ইন্ডিয়ার এক দালালের কাছে ফারুক দালাল বিক্রি করে দিচ্ছে 20 লাখ টাকার বিনিময়ে। ইটালি নেওয়ার কথা কইয়া ওরা রাশিয়া নিছে, ওরা নিয়ে যুদ্ধের মধ্যে লাগাইছে। মাঝে মধ্যে বলতো যে মা আমাকে যুদ্ধের মধ্যে নিয়ে যেতেছে। জেলা প্রশাসক জানালেন, দালাল চক্র ধরতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরকম পরিস্থিতি ঘটনা ওদের সম্মুখে যখন আসে তখন তাদেরকে আইনগত যে পরামর্শ দেওয়া সেগুলো আমরা দিয়েছি। মানব পাচারের সংজ্ঞায় যেগুলো পড়বে সেগুলো আইনে মামলা এবং মামলার ক্ষেত্রে তারা যাতে গুরুত্ব দিয়ে বিষয়টা দেখে। এ অবস্থায় অভিবাসন প্রত্যাশীদের সুরক্ষা নিশ্চিতে আরও আন্তরিক হতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। রাশিয়াতে যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কিন্তু আসলে মূলত ইউরোপে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিভাবে নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের ওয়ার্কারদের প্রোটেকশনটা আনতে পারি সেটার ব্যাপারে আমরা এখনো যেন মনে হচ্ছে যে ঠিক সঠিক পদক্ষেপটা সঠিক সময় নিতে পারছি না। দ্রুত দালাল চক্রকে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। মোহাম্মদ আলাউদ্দিন প্রথমে প্রভাষক পদে নওগাঁর ধামইরহাট জগদল আদিবাসী কলেজে যোগদান করেন 1994 সালে। এরপর সরকারি অধ্যক্ষ পদে 2001 সালে যোগদান করেন বদলগাছি উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজে। সরকারি পরিপত্রে অধ্যক্ষ পদে নিয়োগ পেতে প্রভাষক পদে 8 বছর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সহকারী অধ্যক্ষ পদে 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক। কিন্তু আলাউদ্দিন অধ্যক্ষ হয়েছেন মাত্র 6.5 বছরে। তৎকালীন কলেজ প্রধান দায় স্বীকার করে বলছেন, সরকারি দলের প্রভাবশালী নেতাদের চাপে দিতে হয়েছে এই নিয়োগ। আমার অগোচরেই তখনকার প্রভাবশালী যে ম্যানেজিং কমিটি ছিলেন ওনারাই এইসব ব্যাপারে প্রধান ভূমিকা নিয়েছিলেন আর কি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে স্বেচ্ছাচারিতা ও একাধিক অবৈধ নিয়োগের অভিযোগ। অভিযুক্ত অধ্যক্ষ আলাউদ্দিন নিজের নিয়োগের বিষয়ে কোনো কথা না বললেও এ কলেজে মোট 30 জন অবৈধ নিয়োগে চাকরি করছেন এমন কথা বলছেন তিনি। এটা আমার কোনো নলেজে নাই, এটা কে বা কাহারা করছে, এর জন্য আমরা প্রতিবাদ করছি, লিখিত অভিযোগ দিছি। স্থানীয় প্রশাসন ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বলছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি সুনির্দিষ্ট পরিপত্র বা নীতিমালার আলোকে চলে। স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল বলছেন, এ ধরনের নিয়োগে কলেজের মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।
মৌসুমের শুরুতে সারের জন্য কৃষকদের ভরসায় ইউনিয়ন পর্যায়ের বিসিআইসি ডিলাররা। এখান থেকে সরকারি ভর্তুকি মূল্যে সার পান কৃষকরা। তবে চুয়াডাঙ্গায় সেই সার কিনতে গিয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে কৃষকদের। সরকার নির্ধারিত ডিলারদের কাছে সার না পেয়ে কৃষকরা ছুটছেন খুচরা ব্যবসায়ীদের কাছে। তবে দাম কয়েক গুণ বেশি। এতে বাড়ছে উৎপাদন খরচ, ক্ষতির মুখে কৃষক। আমার 6 বিঘে ভুঁই চাষ করি, খালি 10 কেজি করে সার দিতে হয়, তাহলে আমরা কৃষি দেবো বলেন? ডিলারের কাছে যেয়ে জানতে পারি সার নাই, কিন্তু বাজারের অন্যান্য খুচরা দোকানে সার পাওয়া যাচ্ছে, সরকারি সারই। খোলা বাজারে বেশি দাম দিয়ে পাওয়া যাচ্ছে, বেশি দাম দিলে পাওয়া যাচ্ছে, এমনি ডিলারদের কাছে কোনো সার পাচ্ছি না। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেট করে সারের কৃত্রিম সংকট তৈরি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সার ডিলাররা এটা সিন্ডিকেট করছে করে আপনার হলো দাম বেশি নিচ্ছে, আর দাম কম হলে বলছে নেই। সরকার ডিলারের কাছে সার পাওয়া যাচ্ছে না, বাইরে গেলে সারের দাম, সার পাওয়া যাচ্ছে বাড়ির দাম বেশি নিচ্ছে। এই সিন্ডিকেট কারা, তাদের এই জিনিসটা ভাঙতে হবে। তবে চাহিদার তুলনায় সার না পাওয়ায় এই সংকট দাবি ডিলারদের। যারা নন ডিলার বড় বড় ব্যবসাদার আছে তারা কেনে, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করে বস্তায় 10 টাকা করে লাভ করে বেশি। সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তার। অন্য কোথাও থেকে আরো বেশি দামে পাওয়া যাচ্ছে, সুনির্দিষ্ট ওই ডিলারের নাম তথ্য সহ যদি সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে আসে, তাহলে অবশ্যই আমরা আইনানুগ যে ব্যবস্থা যেটা গ্রহণ করা দরকার সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। চলতি আউশ মৌসুমে জেলায় 64,000 মেট্রিক টন সারের চাহিদা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। গোমতী নদীর চরে সারা বছরই চাষ হয় নানা ধরনের শাকসবজি। সাধারণত চরের উঁচু জমিতে পানি ওঠার প্রবণতা না থাকায় সেসব জমিতে চাষ হয় করলা, লাউ, কুমড়া, বেগুন, মরিচ সহ নানা ফসল। তবে এবছর বর্ষা মৌসুমের শুরুতেই 2 বার নদীর পানি বাড়ায় চর প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর জমির ফসল। ফসলের ক্ষেতে জলাবদ্ধতা ও কাদামাটি জমে যাওয়ায় পচতে শুরু করেছে শাকসবজি। ক্ষতি কমিয়ে আনতে অনেকেই আবার অপরিপক্ক ফসল ঘরে তুলছেন। 100 শতক করলা, 100 শতক মূলা, 70 শতক ডেটা, বুঝছেন নি? এটি বর্তমানে ইন্ডিয়ার পানি আইসা পানির তলে নিয়ে গেছে। 6 শতক জায়গা করতে যাই আমার মোটামুটি 11 লাখ টাকার উপরে আমি ব্যাংক থেকে ঋণ নেওয়া। গত বছর বন্যার কারণে প্রায় 15 লাখ টাকার উপরে ঋণ নেওয়া, কিন্তু এই মুহূর্তে সেই যে সর্বশান্ত হয়েছি, এখন তার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জলাবদ্ধতায় 13,000 হেক্টরেরও বেশি কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার দুর্যোগকালীন সহায়তা দিলে কৃষকদের বরাদ্দ পৌঁছে দেওয়া হবে। 1335 হেক্টর জমির সবজির ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এটার প্রভাব অবশ্যই পড়বে, তবে এটা আমাদের দেশের তুলনায় অত বেশি নয়। আমরা কৃষি বিভাগ চেষ্টা করি ওনাদেরকে যতটুকু সম্ভব মানসিকভাবে সহায়তা দিতে, এবং যদি সম্ভব হয় সরকারিভাবে আমরা তাদেরকে উপকরণ দিয়েও সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। কয়েকদিন আগেই কুমিল্লা অংশে গোমতী নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে তলিয়েছে বাঁধের ভেতরের বেশিরভাগ জায়গা। এছাড়া অতিবৃষ্টিতে জেলার দক্ষিণে লাঙ্গলকোট, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়। ডিবিসি নিউজ ডেস্ক। তুষারে মোড়া এক শান্ত ভূমি তিব্বত, যেখানে উচ্চারিত হয় শুধু প্রার্থনার ধ্বনি। তবে আছে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের জটিল কৌশল। 1950 সালে চীনের আর্মিদের হঠাৎ আগমন পাল্টে দেয় এই ভূখণ্ডটির ইতিহাস। বলা হয় তিব্বত চীনের জন্য এক জিওপলিটিক্যাল স্বর্ণভূমি। দক্ষিণে ভারত, পশ্চিমে নেপাল, পূর্বে মিয়ানমার, 3 দিকে গুরুত্বপূর্ণ সীমান্ত। ফলে তিব্বতের দখল মানে পুরো দক্ষিণ এশিয়ার ওপর দেশটির কৌশলগত নিয়ন্ত্রণ। এশিয়ার ওয়াটার টাওয়ার খ্যাত তিব্বতেই জন্ম হুয়াংহো, ইয়াংজি, মেকং, সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র সহ এশিয়ার দীর্ঘতম নদীগুলোর, যা নিয়ন্ত্রণ করে কোটি মানুষের জীবন। আর এ জলশক্তিকে হাতিয়ার হিসেবে পরিণত করেছে চীন। শুধুমাত্র পানি কিংবা ভূ রাজনৈতিক লাভের জন্য নয়, তিব্বতের বুকের নিচে লুকিয়ে রয়েছে টেকনোলজির ভবিষ্যৎ। লিথিয়াম, তামা, সোনা ও ইউরেনিয়াম। আজকের স্মার্টফোন থেকে ভবিষ্যতের যুদ্ধ সরঞ্জাম, সবকিছুর রসদ এখানেই। আর তার আধিপত্য এখন চীনের হাতেই। পুরো তিব্বতে রাস্তাঘাট, বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামোর বিশাল নির্মাণ চালিয়ে যাচ্ছে চীন, যার মূল উদ্দেশ্য তিব্বতের খনিজ সম্পদ উত্তোলন ও পরিবহন সহজ করা। বেইজিং বারবার বলে আসছে রাজ্যটি তাদের অবিচ্ছেদ্য অংশ, তবে তা মানতে নারাজ অধিকাংশ তিব্বতীরা। বিশেষজ্ঞদের মতে তিব্বত হাতছাড়া হলে চীনের সামরিক ও অর্থনৈতিক দানবীয় কাঠামোতে ফাটল ধরবে। তাই তো যেকোনো মূল্যে তিব্বতের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া চীন।
হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।